Student, welcome to our channel Premium Biology Wala. প্রিমিয়াম বায়োলজিওয়ালায় তোমাদের এএনএম আর জিএনএম এর যে মক টেস্টের সিরিজগুলো চলছিল, অর্থাৎ আমরা কিছু কিছু কোয়েশ্চেনগুলো নিয়ে এসেছিলাম এবং সেগুলো কি করছিলাম, এক্সপ্লেন করছিলাম। অর্থাৎ একটা কোয়েশ্চেন থেকে আমরা ওই টপিকে যা যা কোয়েশ্চেনগুলো আসে আমরা সমস্ত কিছু দেখছিলাম। আজকে আমরা তার সেকেন্ড পার্টগুলো নিয়ে চলে এসেছি। ঠিক আছে, চলো আমরা দেখে নিই আজকে কি কি কোয়েশ্চেনগুলো নিয়ে এসেছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন যেটা তোমাদের রয়েছে, দেখো সিস্টেমা ন্যাচুরি নামক বইটির রচয়িতা কে? তাহলে দেখো এখানে সিস্টেমা ন্যাচুরি যে বইটা বলেছে, ওই বইটার লেখক কে বলেছে। অর্থাৎ এখানে ক্ষেত্রে আমার দেখার আগে দেখো এই সিস্টেমা যে ন্যাচুরি কথাটা বলেছে, যে এটা কোথা থেকে নিয়েছে, দেখবে ট্যাক্সোনমি বা বিন্যাস বৃদ্ধি থেকে এই কোশ্চেনটা এসছে। এবার এক্ষেত্রে আমরা দেখে নিব যে এক্ষেত্রে কি কি বলেছে। দেখো অপশনগুলো বলছে চার্লস ডারউইন, ক্যারোলাস লিনিয়াস, রবার্ট হারিং হোয়াইটেকার অ্যান্ড বলেছে যা বাপ্তিস্ট ল্যামার্ক। তাহলে দেখো এখানে অপশনগুলো আমরা যদি একটু দেখে নিই। দেখো আমরা যদি ফার্স্ট দেখি চার্লস ডারউইন আমরা কোথায় পড়েছিলাম, ইভলিউশনে দেখবে বিভিন্ন ধরনের মতবাদগুলো, অর্থাৎ ওখানে কি কি মতবাদগুলো শেখায়, সেখানে চার্লস ডারউইন এবং তোমার ল্যামার্ক তাদের মতবাদগুলো ছিল। অর্থাৎ অভিব্যক্তি সম্পর্কে তারা বিভিন্ন ধরনের মতবাদগুলো প্রকাশ করেছিলেন, অর্থাৎ অভিব্যক্তি সম্পর্কে। এখানে দেখো রয়েছে সিস্টেমা ন্যাচুরি লিখেছে। তাহলে সিস্টেমা ন্যাচুরিটা কিনে লিখেছেন না, অপশন বি অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস। তিনি কি করেছিলেন, এই বইটা অর্থাৎ সিস্টেমা ন্যাচুরি নামক বইটির রচয়িতা করেন। কত খ্রিস্টাব্দে যদি আমরা একটু দেখে নিই, দেখবে 1758 খ্রিস্টাব্দে। 1758 খ্রিস্টাব্দে কি হচ্ছে না, দশমতম সংস্করণ 10th সংস্করণে তিনি কি করেছিলেন, এই সিস্টেমা ন্যাচুরি বইটার দশমতম সংস্করণ করেছিলেন। সেখানে তিনি কি করেছিলেন না, 4200 প্রজাতির কি হচ্ছে প্রাণী প্রজাতিদের নিয়ে বিভিন্ন ধরনের তথ্যগুলো তিনি দিয়েছিলেন। এছাড়াও দেখবে এই স্পিসিস প্লান্টেনাম, সরি সিস্টেমা ন্যাচুরি থেকে আরেকটা বই রয়েছে, দেখবে স্পিসিস প্লান্টেনাম। অর্থাৎ স্পিসিস প্লান্টেনাম সেটাও কার, এই ক্যারোলাস লিনিয়াস। সেটা কত না 1753 খ্রিস্টাব্দে। সেখানে তিনি কি করেছিলেন না, বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রজাতি অর্থাৎ 5900 উদ্ভিদ প্রজাতিদের নিয়ে তিনি সেখানে বিভিন্ন রকম ব্যাখ্যা করেছিলেন। তাহলে আর একটা কি রয়েছে, দেখো রবার্ট হার্ডিং হুইটেকার, হোয়াইটেকার, যাকে যিনি কি করেছিলেন পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস বা 5 কিংডম ক্লাসিফিকেশন যিনি করেছিলেন, তিনি হচ্ছে হোয়াইটেকার। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেনটা আমাদের হলো। এখান থেকে আমরা কিন্তু ডিটেলসে দেখে নিলাম প্রত্যেকটা কিছু। নেক্সট দেখো আমরা 2 নম্বর কোশ্চেন চলে যাই। 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, নিচের কোনটি বলেছে, দেখো ট্রফিক হরমোনের এক্সাম্পল বা উদাহরণ। তাহলে যখন বলেছে ট্রফিক হরমোন, তাহলে ট্রফিক হরমোনটা কি আমাকে দেখে নিতে হবে। তাহলে ট্রফিক হরমোন কি হচ্ছে না, যে সমস্ত হরমোন যেখানে উৎপত্তি হবে, ধরে নাও উৎপত্তি স্থল থেকে আমরা জানি হরমোনগুলো দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করে এবং সেই অঞ্চলের কি হচ্ছে কার্যকারিতাগুলোকে নিয়ন্ত্রণ করে, মানে এক জায়গা থেকে উৎপন্ন হয়ে গিয়ে অন্য জায়গায় কি হচ্ছে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করছে। এবার ট্রফিক হরমোন আমরা কোনটাকে বলবো না, কোনো একটা অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হরমোন, সে নিজের কাজ তো করছে, এছাড়াও অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির যখন ক্ষরণ ক্রিয়াকেও নিয়ন্ত্রণ করে, তখন তাকে আমরা ট্রফিক হরমোন বলছি। অর্থাৎ যখন কোনো একটা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন তার নিজের কাজ ছাড়াও অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা কি বলছি, ট্রফিক হরমোন বলছি। এবার দেখো এখানে অপশন রয়েছে এসিটিএইচ, গ্যাস্ট্রিন, সিক্রেটিন আর হচ্ছে দেখো সিসিকে পিজেড। তাহলে এইখানে একটা নাম দিয়েছে। তাহলে গ্যাস্ট্রিন দেখো আমরা জানি কি হচ্ছে স্থানীয় হরমোন বা লোকাল হরমোন। তাহলে স্থানীয় হরমোন বা লোকাল হরমোন কাকে বলে না, যে হরমোন যেখানে উৎপন্ন হবে সেইখানেই কাজ করে। অর্থাৎ এমনি আমরা হরমোনের যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারগুলো দেখেছি তার অপোজিট, অর্থাৎ স্থানীয় হরমোনগুলো যেখানে উৎপন্ন করে সেইখানেই কাজ করে। যেমন সিক্রেটিন, সেটাও কিন্তু একটা স্থানীয় বা লোকাল হরমোন। এই যে সিসিকে পিজেড, এটাও কিন্তু এক প্রকার স্থানীয় হরমোন। এর যদি নাম বলি, এর নামটা কি হচ্ছে না কোলেসিস্টোকাইনিন। তাহলে এটাও কিন্তু এক প্রকার কি হচ্ছে তোমার তোমার স্থানীয় হরমোন, কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন যেটা থাকে সেটাকে কি বলা যাচ্ছে না, সিসিকে পিজেড। তাহলে এগুলো তিনটে যদি আমাদের স্থানীয় হরমোন হয়, তাহলে একটা অপশন বাকি থাকলো এসিটিএইচ, এটা হচ্ছে ট্রফিক হরমোন। ওকে, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, তো নেক্সট আমরা কোশ্চেন চলে যাই। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে না, 3 নম্বর কোশ্চেন দেখা বলেছে কোন উদ্ভিদে
হাইড্রোফিলি প্রদর্শিত হয়। তাহলে হাইড্রোফিলি দেখা যায় কোন উদ্ভিদের ক্ষেত্রে? হাইড্রোফিলিটা আমরা কি দেখব না, যে সমস্ত উদ্ভিদগুলো কি হচ্ছে জল অর্থাৎ জলকে বাহক হিসাবে ব্যবহার করে, ওই জলের মাধ্যমে কি হচ্ছে পরাগ সংযোগগুলো করে থাকে, তাদেরকে আমরা কি বলছি? হাইড্রোফিলি। অর্থাৎ কিছু কিছু উদ্ভিদ থাকে যাকে জলের মাধ্যমে তার পরাগ রেণুগুলো বাহিত হয়ে পরাগ সংযোগগুলো সংঘটিত হয়। তাহলে এখানে হাইড্রোফিলি কোনটাকে প্রদর্শন করছে আমরা একটু দেখে নিই। দেখো এখানে দেখো ডি অপশন দিয়েছে, কি বলেছে? নীলাম্ব এসপি বলেছে। তাহলে এটা কার না, এটা দেখবো আমরা পদ্মজা বলি, পদ্মের কি হচ্ছে সাইন্টিফিক নেম। তাহলে পদ্ম ফুল কিন্তু কি অ্যাকোয়াটিক প্ল্যান্ট, অর্থাৎ জলে থাকে, কিন্তু এ কি করছে তোমার হাইড্রোফিলি হয় না। এরা কি হচ্ছে পতঙ্গের দ্বারা পরাগ সংযোগ ঘটায়। ওকে, নেক্সট দেখা একটা বলেছে অরাইজা এসপি, অর্থাৎ ধানের বিজ্ঞানসম্মত নাম বলেছে। তাহলে ধান আমরা জানি কি হচ্ছে, এগুলো প্রত্যেকটা বায়ু পরাগী ফুল, কারণ বায়ুর মাধ্যমে এদের পরাগ সংযোগটা হয়ে থাকে। অপশন বি দেখে বলেছে ফাইনাস এসপি, অর্থাৎ পাইন গাছের কথা বলেছে। তাহলে এই যে পাইন গাছ বলেছে, পাইন গাছের ক্ষেত্রেও কিন্তু তোমার হাইড্রোফিলি সংগঠিত হয় না। তাহলে হাইড্রোফিলিটা সংগঠিত হয় অপশন এ দেখো হাইড্রিলা এসপির ক্ষেত্রে। ওকে, অর্থাৎ পাতা ঝিঁঝি যাকে আমরা বলি, এই পাতা ঝাঁঝি যাকে আমরা বলছি, বা পাতা শ্যাওলা এগুলো যে থাকে, এগুলো কি হচ্ছে হাইড্রোফিলির মাধ্যমে কি হচ্ছে তারা পরাগ সংযোগগুলো সংগঠিত করে থাকে। ওকে, নেক্সট দেখো পরবর্তী কোশ্চেনে কি বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ বলেছে? তাহলে দেখো ভিটামিনের এক্সাম্পল বলেছে। তাহলে ভিটামিন বলেছে যখন, দেখো আমরা দেখিনি এখানে কি কি বলেছে, অ্যাসপার্টিক অ্যাসিড বলেছে একটা, নেক্সট দেখো বলেছে স্টিয়ারিক অ্যাসিড, সি বলেছে গ্লুটামিক অ্যাসিড, আর ডি বলেছে দেখো অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে যেগুলো বলেছে যে অ্যাসপার্টিক অ্যাসিড বা স্টিয়ারিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, এগুলো প্রত্যেকটা কি হচ্ছে অ্যাসিডের এক্সাম্পল, কিন্তু এখানে আমার হচ্ছে ভিটামিন। তাহলে অ্যাসকর্বিক অ্যাসিড যেটা বলেছে সেটা কিন্তু আমাদের ভিটামিনের এক্সাম্পল। অর্থাৎ আমরা যদি বলি ভিটামিন সি যাকে বলি, এই ভিটামিন সি এর কি হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে তোমার অ্যাসকর্বিক অ্যাসিড। এই ভিটামিন থেকে যদি আমরা আরো কোশ্চেন গুলো দেখি, দেখবে আমরা জানি ভিটামিন গুলোর ক্ষেত্রে আমরা কি কি জানি না, ভিটামিন থাকে এ ডি ই কে, এ ডি ই কে, চারটা ভিটামিন থাকে। এগুলো কি হচ্ছে তোমার ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, আরেকটা থাকে বি কমপ্লেক্স, সি এবং, ঠিক আছে, ভিটামিন এ ডি ই কে হলো, আর ভিটামিন বি কমপ্লেক্স এবং সি, এর মধ্যে এরা হচ্ছে ফ্যাটে বা জলে দ্রবণীয় ভিটামিন, জলে দ্রবণীয় ভিটামিন, আর এরা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। এবার এদের ক্ষেত্রে যদি আমাদের সাইন্টিফিক নেমগুলো অনেক সময় দিয়ে দেয়, যে এই যে ভিটামিনগুলো স্যার বললেন এগুলো সাইন্টিফিক নেম কি, যেমন যদি ভিটামিন এ বলে, তাহলে এর সাইন্টিফিক নেম আমরা বলতে পারি রেটিনল হতে পারে। তাহলে ভিটামিন আমরা সি তে অ্যাসকর্বিক অ্যাসিড দেখলাম। তারপরে যদি আমরা বলি ভিটামিন ডি এর ক্ষেত্রে আমরা বলতে পারি ক্যালসিফেরল, ক্যালসিফেরল। আমরা ভিটামিন ই এর ক্ষেত্রে বলতে পারি টোকোফেরল, টোকোফেরল বলতে পারি। আর সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আর বাকি থাকলে কি হচ্ছে বি কমপ্লেক্স। বি কমপ্লেক্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের থাকে, যেমন বি1, বি2, বি3, বি5, এগুলো কেমন, যেমন আমরা বলতে পারি থিয়ামিন বলতে পারি, রাইবোফ্লেভিন, তারপরে হচ্ছে পেন্টাথনিক, নিয়াসিন। এইভাবে কি হচ্ছে বিভিন্ন ধরনের হরমোনগুলো আমরা রাসায়নিক নামগুলো দেখে নিতে পারি। ওকে, নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে দেখে নিই। দেখো বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বলেছে স্টেরয়েড হরমোন নয়। দেখো আবার একটা হরমোন থেকে দিয়েছে, অর্থাৎ স্টেরয়েড জাতীয় হরমোন কোনটা নয়। আমরা হরমোন যে পড়ি তার রাসায়নিক প্রকৃতি বা তাদের নেচার যদি দেখি, তার মধ্যে কিছু থাকে স্টেরয়েড ধর্মী। যেমন আমরা যদি এখানে দেখি কি বলেছে, দেখো নয় বলেছে, কোনটা স্টেরয়েড নয়। দেখো এখানে টেস্টোস্টেরন, এটা হচ্ছে স্টেরয়েড ধর্মী। তাহলে প্রোজেস্টেরন, এটাও কিন্তু স্টেরয়েড ধর্মী। আর ইস্ট্রোজেন, এটা হচ্ছে কিন্তু তোমার স্টেরয়েড ধর্মী। তাহলে তিনটে কি করেছে স্টেরয়েড ধর্মী রয়েছে, একটা মাত্র রয়েছে অপশন সি অর্থাৎ ইনসুলিন, এটা কিন্তু স্টেরয়েড ধর্মী নয়। তাহলে ইনসুলিনটা কি হবে, ইনসুলিনটা হবে তোমার প্রোটিন ধর্মী। ইনসুলিনটা কি না প্রোটিন ধর্মী। তাহলে এখান থেকে হলো চারটা অপশন থেকে আমরা বের করলাম। আরো যদি বলি, যেমন আমরা বলেছি অ্যাড্রিনালিন বা নর অ্যাড্রিনালিন, এগুলো প্রত্যেকটা কি না, এগুলো দেখবে ক্যাটেকোলামাইন বা অ্যামাইনো ধর্মী হরমোনগুলো হয়ে থাকে। এছাড়াও আমরা যদি বলি প্রোস্টাগ্ল্যান্ডিন, ওটাও কিন্তু লিপিড ধর্মী হয়ে থাকে। অর্থাৎ এই যে হরমোনগুলো তাদের রাসায়নিক প্রকৃতিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে,
নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে না, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রধানত কি বলেছে দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত। কি বলেছে না, দেহভঙ্গি অর্থাৎ আচার আচরণ বা ভঙ্গিমা যেগুলো করা, অর্থাৎ আমরা হাঁটার সময় যে হাত পা নাড়াচাড়া করি বা দেহের ভারসাম্য যে রক্ষা করে, সেক্ষেত্রে বলেছে নিম্নলিখিত কোনটি কিন্তু এর সঙ্গে জড়িত। দেখো একটা বলেছে সেরিবেলাম বলেছে, সেরিব্রাম বলেছে, থ্যালামাস বলেছে আর পন্স বলেছে। দেখো সেরিবেলাম কার অপর নাম, আমরা জানি লঘু মস্তিষ্ককে আমরা কি বলছি, সেরিবেলাম বলছি। দেখো লঘু মস্তিষ্ক বললে আমরা অনেকে বলে দিতে পারবো যে দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, কিন্তু এখানে দেওয়া হচ্ছে সেরিবেলাম অর্থাৎ লঘু মস্তিষ্কটা হবে। সেরিব্রাম মানে আমরা কি জানি না, গুরু মস্তিষ্ক। তাহলে এই দুটোর ক্ষেত্রে কনফিউজ হয়, একটা সেরিবেলাম হচ্ছে লঘু মস্তিষ্ক আর হচ্ছে সেরিব্রাম হচ্ছে গুরু মস্তিষ্ক, তারপরে হচ্ছে থ্যালামাস আর একটা হচ্ছে পন্স। এবার সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক যদি আমরা বলি, তাহলে গুরু মস্তিষ্ক কি করে, আমাদের যাবতীয় অর্থাৎ বুদ্ধি চিন্তা স্মৃতি সমস্ত কিছু কিন্তু নিয়ন্ত্রণ করে কি হচ্ছে এই গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। যদি থ্যালামাস বলি, থ্যালামাসের ক্ষেত্রে কি হবে না, এগুলো রিলে স্টেশন বা গ্রাহক কেন্দ্র হিসাবে কাজ করে, অর্থাৎ সমস্ত কিছু যে উদ্দীপনা যাবে এই থ্যালামাসের মধ্য দিয়ে কোথায়, গুরু মস্তিষ্কের মধ্যে যাচ্ছে, এই জন্য একে রিলে স্টেশন বা গ্রাহক কেন্দ্র বলা হয়। ওকে, এছাড়াও কি হচ্ছে নিদ্রা বা জাগরণ নিয়ন্ত্রণ করতেও কিন্তু এই থ্যালামাস সাহায্য করে। এই জন্য বলে যদি থ্যালামাস কার্যকারিতা নষ্ট হয়ে যায়, মানুষ কি হচ্ছে অবচেতন বা কোমায় চলে যেতে পারে। ওকে, নেক্সট দেখো পন্স বলেছে, পন্সের যদি আমরা কাজগুলো দেখি, এগুলো কি করছে না আমাদের শ্বাসকার্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়াও কি হচ্ছে আমাদের মূত্র নির্গমনও নিয়ন্ত্রণ করে কি হচ্ছে এই পন্স, শ্বাসকার্য এবং মূত্রগুলো নিয়ন্ত্রণ, অর্থাৎ মূত্রের ক্ষেত্রে ওই যে ডেট্রুসাল পেশিগুলো থাকে সেগুলো নিয়ন্ত্রণ করে কে, এই পন্স নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাহলে এখান থেকে আমরা চারটা অপশনগুলো দেখে নিলাম। নেক্সট দেখো কি বলেছে, ডিএনএ তন্তু ও হিস্টোন অক্টামার এর সমন্বয়ে গঠিত জটিল অণুটি হলো। তাহলে এখানে কি বলেছে দেখো, বলেছে ডিএনএ তন্তু বলেছে এবং হিস্টোন অক্টামারের সমন্বয়ে গঠিত জটিল অণুটি কোনটা। দেখো সেন্ট্রোমিয়ার বলেছে, নিউক্লিওজোম বলেছে, নিউক্লিওটাইড এবং ক্রোমোজোম। এবার আমরা দেখে নিই এক এক করে। দেখো আমরা ক্রোমোজোম কি বলি না, ক্রোমোজোম আমরা জানি কি হচ্ছে বংশগতির ধারক বা বাহক আমরা বলছি, অর্থাৎ ক্রোমোজোম। ক্রোমোজোম কি হচ্ছে নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত একটা উপাদান, যেখানে কি হচ্ছে এই সমস্ত উপাদানগুলো রয়েছে, অর্থাৎ ডিএনএ রয়েছে, আরএনএ রয়েছে, প্রোটিন রয়েছে, কিছু ধাতব আয়নগুলো সমস্ত কিছু সমন্বয়ে তৈরি হয়েছে। নিউক্লিওটাইড কি না, আমরা জানি ক্রোমোজোম যদি এইটা ধরি, ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর এরকম দৈর্ঘ্য বরাবর দুপাশে যে সরু দৈর্ঘ্যের মতো অংশ থাকে সেটাকে আমরা কি বলছি, ক্রোমাটিড বলছি। আর নিউক্লিওটাইড আমরা কোনটাকে বলছি না, আমরা যদি বলি যে পেন্টোজ শর্করা অর্থাৎ 5 কার্বনযুক্ত শর্করা প্লাস আমরা নাইট্রোজেন বেস আর যদি বলি ফসফেট গ্রুপ যুক্ত থাকে, তখন আমরা সেটাকে বলছি নিউক্লিওটাইড বলতে পারি। এই ফসফেট গ্রুপটা বেরিয়ে গেলে আমরা আবার নিউক্লিওসাইড বলি, তাহলে এটাও কিন্তু নয়। তারপর দেখো সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার আমরা কি জানি ক্রোমোজোমের একটা মুখ্য খাঁজ বা কেন্দ্রে যেটা থাকে সেটাকে আমরা বলছি সেন্ট্রোমিয়ার। তাহলে একটা বাকি থাকলো অপশন বি হচ্ছে নিউক্লিওজোম, অর্থাৎ ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টামার এর সমন্বয়ে গঠিত হয় যে জটিল অণুটি, সেটা হচ্ছে তোমার কি না নিউক্লিওজোম। কেন না এই নিউক্লিওজোম কি হচ্ছে ডিএনএ থাকে, তার সঙ্গে লিঙ্কার ডিএনএ থাকে, অথবা H1 হিস্টোন প্রোটিনগুলো থাকে, এবং কি হচ্ছে না নাইট্রোজেন বেস, অর্থাৎ ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টামার এর সমন্বয়ে গঠিত হয় কি তোমার এই নিউক্লিওটাইড। ওকে, নেক্সট দেখো একেবারে লাস্ট কোশ্চেন আজকে যেটা আমরা নিয়ে এসেছি, দেখো শুক্রাণুর কি বলছে অ্যাক্রোজোমে উপস্থিত থাকে কি। শুক্রাণু যে বলেছে ওই শুক্রাণু কি হচ্ছে অ্যাক্রোজোম, অর্থাৎ আমরা যদি এইভাবে শুক্রাণু একটা দেখি লেজ থাকে তার মাথার দিকে এইভাবে থাকে, তাহলে এই পোর্শনে অর্থাৎ মস্তক অংশের এই অংশটা কি হচ্ছে তোমার এই অ্যাক্রোজোম থাকে। ওই অ্যাক্রোজোমের মধ্যে কি উপস্থিত থাকে বলছে, ডিএনএ থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, ফ্রুক্টোজ থাকে না, আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমূহ থাকে। দেখো ডিএনএ আমরা জানি কি হচ্ছে না ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে থাকছে ডিএনএ। মাইটোকন্ড্রিয়া আমরা কি জানি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস বা কোষের শক্তিঘর বলছি। ফ্রুক্টোজ কি না এক প্রকার কার্বোহাইড্রেট জাতীয় উপাদান বলেছে। এবার এগুলো থাকতে পারে, কিন্তু ক্রোমোজোমের মধ্যে কি হচ্ছে মূল যে কাজটা বলেছে, দেখো ওই শুক্রাণুর যে অ্যাক্রোজোম বলেছে ওই অ্যাক্রোজোমের ক্ষেত্রে কি হচ্ছে না ওই অ্যাক্রোজোমের মধ্যে
কি থাকে না এক প্রকার হাইড্রোলাইটিক এনজাইম থাকে। কি থাকে বললাম? হাইড্রোলাইটিক এনজাইম। এই হাইড্রোলাইটিক এনজাইম যেমন এক্সাম্পল যদি আমরা বলি হায়ালুরোনিডেজ, তাহলে কি বললাম? হায়ালুরোনিডেজ। এই যে হায়ালুরোনিডেজ উৎসেচক বা জেনোলাইটিক, এই যে কি হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমগুলো থাকে, এই এনজাইমগুলো কি করে না এই অ্যাক্রোজোমের ক্ষেত্রে বা শুক্রাণুর পুচ্ছ গঠন বা গমনের ক্ষেত্রে কিন্তু সাহায্য করে। তাহলে এখানে আমরা বলতে পারি না শুক্রাণুর অ্যাক্রোজোমের মধ্যে উপস্থিত থাকে কি না এই আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমূহ থাকে, অর্থাৎ অপশন ডি হবে তার সঠিক অ্যান্সার। ওকে, তাহলে আজকে আমরা এই কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা ভিডিওয়ে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।